দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা আমন্ত্রণ জানাচ্ছি একমি প্রেজেন্ট জিটিভির সাপ্তাহিক নতুন আয়োজন ফাইট উইথ ক্যান্সার অনুষ্ঠানের নাম শুনেই আপনারা বুঝতে পারছেন আমাদের অভিযান ক্যান্সারের বিরুদ্ধে। আমরা স্বপ্ন দেখি ক্যান্সারকে জয় করে একটি ক্যান্সার মুক্ত সোনালী জীবনের। মানব শরীরের যত প্রকারের ক্যান্সার তার 1/3 বেশি হেডনেক ক্যান্সার। হেডনেক বলতে আমরা বুঝি ঘাড়, গলা, মাথা, নাক, মুখ, মুখগহ্বর, জিহ্বা, খাদ্যনালীর উপরিভাগ এবং শ্বাসনালী। আমরা এই ফাইট উইথ ক্যান্সার টিমের মাধ্যমে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে হেডনেক ক্যান্সারের যাবতীয় রোগের লক্ষণ, করণীয় সহ বিভিন্ন দিক আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় জিহ্বার ক্যান্সার। মুখগহ্বরের বিশেষ করে জিহ্বার কি রোগ পেয়ে থাকেন? জিহ্বার যে রোগগুলো আসে সেগুলো আমাদের আসলে কিছু জন্মগত রোগ থাকে, কিছু জন্মের পরে আমাদের জন্মায়। আমাদের রোগীরা কিছু নেশা জাতীয় জিনিস ব্যবহার করে, তার মধ্যে পান, সুপারি, সাদা জর্দার বাইরেও গুল ব্যবহার করে তারা। আর যারা অ্যালকোহল মানে মাদক দ্রব্য সেবন করে তাদেরও এটা অনেক সময় বেশি হয়ে যায়। শুধু ক্যান্সার কেন, সব কিছুর জন্যই সচেতনতা। আর এই যে এটা আপনি টিভিতে দিলেন বা আপনাদের জিটিভি যে প্রচারটা করলো, কত লোক এটা দেখবে এবং কত লোক এটা শেয়ার করবে, তো এটা আসলে প্রকাশ করার মতো না। জিহ্বার ক্যান্সারের চিকিৎসা, মুখ গহ্বরের চিকিৎসা অত্যন্ত সাফল্যের সাথে করা হচ্ছে। দর্শক, আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে জিহ্বা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সচিত্র তথ্য আপনাদেরকে জানাবো। জিহ্বা মাংসপেশি দ্বারা তৈরি মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার দৈর্ঘ্য ছেলেদের ক্ষেত্রে 3.3 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 3.1 ইঞ্চি। ওজন গড়ে 60 থেকে 70 গ্রাম। বড়দের জিহ্বা শিশুদের জিহ্বার দ্বিগুণ হয়। নীলতিমির জিহ্বা প্রাণী জগতের সবচেয়ে বড় জিহ্বা। আয়তন প্রায় একটি হাতির সমান। ওজন 5400 পাউন্ড। জিহ্বার কাজ: কথা বলতে সাহায্য করে, গিলতে সাহায্য করে, স্বাদ গ্রহণ করে। একটি জিহ্বায় গড়ে 10,000 স্বাদ গ্রন্থি থাকে। জিহ্বার যত রোগ: জিহ্বার ক্ষত, জিহ্বার সংক্রমণ, জিহ্বার ক্যান্সার। জিহ্বার ক্যান্সারের লক্ষণসমূহ: জিহ্বা ও চোয়ালে ব্যথা অনুভব হওয়া, গিলতে কষ্ট হওয়া, সাদা অথবা লাল দাগের আবির্ভাব, জিহ্বায় ঘা হওয়া, জিহ্বার মাংস বৃদ্ধি পাওয়া, জিহ্বার নড়াচড়ায় কষ্ট অনুভব হওয়া, গলা ফুলে যাওয়া। যেসব কারণে জিহ্বায় ক্যান্সার হয়: পান, সুপারি, জর্দা ও গুল সেবন, তামাক, ধূমপান ও মাদক দ্রব্য সেবন, অস্বাভাবিক যৌন আচরণ, মুখের অপরিচ্ছন্নতা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। জিহ্বা ক্যান্সারের চিকিৎসা: অপারেশন, রেডিওথেরাপি, কেমোথেরাপি। 2 সপ্তাহের বেশি সময় ধরে যদি জিহ্বায় কোনো ক্ষত বা ঘা পরিলক্ষিত হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জিহ্বা ক্যান্সার প্রতিরোধের উপায়: পান, সুপারি, জর্দা, গুল, তামাক, ধূমপান ও মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। অস্বাভাবিক যৌন আচরণ থেকে বিরত থাকতে হবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম জিহ্বা থেকে, এবং এও জানলাম যে নীলতিমির জিহ্বা আয়তন একটি হাতির মতো। স্যার, আপনি যদি আমাদেরকে ক্যান্সারের প্রাদুর্ভাব সম্পর্কে অ্যাজ হল একটু ব্রিফ করেন। সারা বিশ্বে এখন ক্যান্সার 1 নম্বর ঘাতক ব্যাধি হিসাবে স্বীকৃত। 2011 সালের যে পরিসংখ্যান তাতে দেখা যায় সারা বিশ্বে 12 মিলিয়ন অর্থাৎ 1,20,00,000 ক্যান্সারের রোগী আছে এবং এটা 2030 সালের মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। ক্রমাগত ক্যান্সারের প্রাদুর্ভাব বাড়ছে। সামগ্রিক ক্যান্সার থেকে যদি আমরা হেডনেক ক্যান্সারের কথা ধরি, সেটা হলো শতকরা 30 থেকে 40 ভাগ, বিশেষ করে পুরুষদের মধ্যে এটা বেশি, মহিলাদের মধ্যে এর প্রভাব কম। এবং আমরা যদি পার্শ্ববর্তী দেশের পরিসংখ্যান ধরি, সেখানে দেখা যায় প্রতি লাখে প্রায় 25 জন রোগী মুখ গহ্বরের ক্যান্সারে আক্রান্ত হয়, যেটা বহির্বিশ্বে কম্পারেটিভলি কম। যেমন ইউরোপে সেটা হলো 4.8 পার লাখ, ইউএসএতে 3.5 পার লাখ। এই যে এটা হলো আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিতে এটা অনেক বেশি।
দর্শক, আমরা সবসময় আপনাদেরকে বলছি যে আমরা চাই যে ক্যান্সার রোগ সম্পর্কে সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এটা সম্পর্কে একটি ভালো ধারণা পাবে, এবং সেজন্যই আমরা রেখেছি পাবলিক রিয়াকশন একটি পর্ব, যে পর্বে আমরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে ক্যান্সার সম্পর্কে জানার চেষ্টা করেছি। তারা কে কতটুকু জানে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন আমরা দেখে নেই যে বিশেষজ্ঞ ডাক্তার থেকে শুরু করে সাধারণ জনগণ কী ভাবছে ক্যান্সার নিয়ে। ক্যান্সারের যে রোগীগুলি আমাদের কাছে আসে, সেগুলি যদি প্রাথমিক অবস্থায় যদি আসে তাহলে হয়তো তেমন কোনোই সমস্যা নেই, কিন্তু আমাদের কাছে যে অবস্থায় আসে সেখানে তার বিভিন্ন জায়গায় হয়তো মেটাস্টেসিস হয়ে যায়, লাংসে, লিভারে, সেই ক্ষেত্রে আমাদের তো কিছু অ্যানেস্থেশিয়া প্রবলেম হয়। তারপরেও আমি বলবো যে কি আমাদের এখানে যে সুযোগ সুবিধা আছে তাতে আমরা অ্যানেস্থেশিয়া ব্যাপারটা আমরা দিতে সক্ষম হই। ক্যান্সার জিনিসটা কি? আমি তো বুঝি না। এটা মরণবেদি একবারে, এটা কোনো রোগ টোক নাই, এটা নাই, কোনো চিকিৎসা নাই, এটার কোনো এর কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। বাড়ির পাশে একটা লোক মারা গেছে, কোনো চিকিৎসা করলে। বাংলাদেশে কি কোনো ক্যান্সারের হাসপাতাল আছে আপনার জানা আছে? না, জানা নাই আমার। ক্যান্সার হয় গাঁও হলে গাঁও থেকে এই হয়, গাঁও থেকে ক্যান্সার হয়। ক্যান্সারের রোগীরা কি ভালো হয়? না। ক্যান্সার রোগীরা কি ভালো হয়? হ্যাঁ, সঠিক মতো তার চিকিৎসা হলে অবশ্যই ভালো হয়। বাংলাদেশের কোনো ক্যান্সারের চিকিৎসা আছে? আমি শুনছি যে আছে, ইনশাল্লাহ। ক্যান্সার এটা কি কোনো ছোঁয়াচে রোগ? না, পান সাদা, তামাক সিগারেট যারা ব্যবহার করে, ধূমপান, এই কারণে সঠিক পথ চলাফেরা করলে এটা হয় না। আর এটা যদি না মাইনা চলি তাহলে যার যার বিপদ, যার যার রোগ সে নিজেই গাই কারণে। ক্যান্সার রোগী কি ভালো হয়? হ্যাঁ, ইনশাল্লাহ, যাগো হায়াত আছে, যাগো সঠিক চিকিৎসা আছে, তারা ভালো হয়। ক্যান্সার এটা কি রোগ? এটা তো রোগের কোনো আকারও নাই, কোনো ধরনের কোনো ইও নাই, কি নাই? এর কোনো চিকিৎসা নাই ক্যান্সারের। ক্যান্সার এটা কি রোগ? এটা তো ভাইরাসের মতো দেখা যায়। ক্যান্সার হলে কি করা উচিত? তাকে একটু আলাদা আলাদা রাখতে হবে। কি খেলে ক্যান্সার হয় জানা আছে? বিড়ি সিগারেট, তারপরে যে এরকম তামাক জাতীয় এরকম কিছু খেলেই তো ক্যান্সার হয়। আমাদের আজকের পর্বের রোগী হচ্ছে জনাব আব্দুর রব শেখ, যিনি দীর্ঘ 10 বছর ধরে জিহ্বার ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছিলেন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমরা ফিরে এসে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানবো। কোথাও যাবেন না, জিটিভির সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন একমি প্রেজেন্ট ফাইট উইথ ক্যান্সার। আজকের পর্ব জিহ্বার ক্যান্সার। আমাদের আজকের পর্বের রোগী হচ্ছে জনাব আব্দুর রব শেখ, যিনি দীর্ঘ 10 বছর ধরে জিহ্বার ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছিলেন। আমরা স্যার এবার একটু এক নজরে দেখে নিব তিনি হসপিটালে যখন ভর্তি হন তার রোগ থাকা অবস্থায় তার জিহ্বাটা কেমন ছিল এবং পরবর্তীতে তার জিহ্বার গঠনটা কেমন হলো আমরা একটু দেখে নিব। দর্শক, এই সেই আব্দুর রব যার ক্যান্সার আক্রান্ত জিহ্বার অপারেশন করা হয় 2015 সালের জানুয়ারি মাসে। আমরা ছবিতে তার ক্যান্সার আক্রান্ত জিহ্বা দেখতে পাচ্ছি। আমরা যদি এমআরআই প্লেটটা দেখি সেখানে দেখা যাচ্ছে রাইট সাইডেড অ্যান্টেরিয়র 2/3 অ্যান্ড বেজ অব দ্য টাং ক্যান্সার আক্রান্ত। ছবিতে দেখছি ক্যান্সার আক্রান্ত জিহ্বা অপসারণ করা হচ্ছে। এবার বুকের ডান পাশের মাংস, যেটাকে আমরা পেক্টোরালিস মেজর মায়োকিউটেনিয়াস ফ্ল্যাপ বলে থাকি, সেটা দিয়ে নতুন করে জিহ্বা বানানোর ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা অপারেশনের 1 বছর পরের ছবি। এটা 1 বছর 8 মাস পরের ছবি। অপারেশনের পর প্রতিস্থাপিত জিহ্বা দিয়ে রোগী স্বাভাবিকভাবেই খেতে পারছেন। এবং তিনি স্বাভাবিকভাবেই কথা বলতে পারছেন। আপনার নাম কি? আব্দুর রব। বাড়ি কোথায়? শ্রীনগর। শ্রীনগর। কোথায় শ্রীনগর? মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগের ছবি আমরা দেখতে পাচ্ছি। আসলে আমাদের চিকিৎসার উদ্দেশ্যই রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। তো আপনি কি স্যার আমাদেরকে একটু বলবেন যে কিভাবে রোগীটা প্রথমে আপনার কাছে এসেছিল, সংক্ষিপ্তভাবে যদি একটু বলেন আমাদেরকে। 2015 সালের
5ই জানুয়ারি এই রুগীটি আমার কাছে আসে এবং তার সমস্ত হিস্ট্রি নিয়ে আমি জানতে পারি যে দীর্ঘদিন ধরে সে জিহ্বার ক্যান্সারে ভুগছে এবং এর মধ্যে সে রেডিয়েশন, কেমোথেরাপি এই ধরনের সকল চিকিৎসা তিনি নিয়েছেন, কিন্তু সেই চিকিৎসায় উনি সফল হননি, অর্থাৎ ওনার রোগ নিরাময় হয়নি। তখন উনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন চিকিৎসক, বিভিন্ন কবিরাজ, হোমিওপ্যাথিক বিভিন্ন জায়গায় ঘুরে তিনি আমাদের কাছে আসেন। আমি ওনাকে পরীক্ষা করে টিস্যু বায়োপসি করে আমি শিওর হই যে ওনার জিহ্বায় ক্যান্সার পুনরায় দেখা দিয়েছে এবং জিহ্বার প্রায় 90% জুড়ে এই ক্যান্সারের ব্যাপ্তি হয়েছে। এই ধরনের রোগীরকে আমরা স্টেজ 4 বলি, অত্যন্ত অ্যাডভান্স ডিজিজ। এবং আপনি জানেন এই সকল রোগীকে যাদেরকে একবার রেডিয়েশন দেওয়া হয়, পরবর্তী সময়ে রেডিয়েশন বা কেমোথেরাপি তেমন কোনো ফলপ্রসূ হয় না। সুতরাং তার একমাত্র অপশন বাকি থাকে চিকিৎসা, সার্জারি। অস্ত্রোপচারের মাধ্যমে এই জিহ্বার ক্যান্সার জিহ্বাসহ সরিয়ে সেখানে অন্য স্থানের মাংস নিয়ে নতুন জিহ্বা প্রতিস্থাপন করা। এবং এই অপারেশনগুলি আমাদের জন্য অত সহজ না। এর জন্যে অনেক ধরনের যন্ত্রপাতি এবং আইসিইউ সেটআপ থেকে শুরু করে অত্যাধুনিক টিভি, অত্যাধুনিক ওটির ব্যবস্থা সব কিছু আমাদের দরকার হয়। এবং আমি সিদ্ধান্ত নেই যে এই রোগীর জন্যে আমি কিছু করতে চাই। এবং সেই রোগী আমার সাথে যখন কথা বলছিল তখন তার চোখ দিয়ে পানি ঝরছিল, কারণ সে সব জায়গা থেকে হতাশ হয়ে এসে শুধু আমাকে একটা কথাই বলছিল যে স্যার, আপনার নাম শুনে এসেছি, স্যার আপনি আমার জন্য কিছু করুন। আমরা আমাদের জাতীয় নাক কান গলায় ওনাকে ভর্তি করি, কারণ সরকারি হাসপাতাল, এখানে টাকা পয়সার কোনো প্রশ্নই ওঠে না। বিনা টাকায় ওনাকে আমি 10 ঘন্টা ব্যাপী অপারেশন করি এবং তার গলার 2 দিকে অপারেশন করি, যেটাকে বলে নেক ডিসেকশন। তার জিহ্বার প্রায় 90% আমরা কেটে ফেলি। তারপরে বুকের চামড়া দিয়ে আমরা তার নতুন জিহ্বা তৈরি করে দেই। অপারেশন পরবর্তী কিছু জটিলতা হয়েছিল, সেগুলো আমার টিম, আমার যারা জুনিয়র ডাক্তার সবাই মিলে অত্যন্ত সফলতার সাথে, ধৈর্যের সাথে সেগুলি আমরা মোকাবেলা করেছি এবং পরবর্তী সময়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ধরনের অপারেশন যখন আমরা করি, সবচেয়ে বেশি ভয় পাই রোগী খেতে পারবে কিনা, রোগী কথা বলতে পারবে কিনা, রোগী ভালোভাবে। কিন্তু স্যার, আমরা যখন কথা বলি তিনি বলেছেন যে তিনি এখন আগের মতনই খেতে পারেন, আগের মতোই কথা বলতে পারেন। হয়তোবা তার শব্দ বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু তিনি তার ভাবের আদান প্রদান সঠিকভাবে করতে পারছেন। আমাদের সবচেয়ে বেশি সমস্যাগুলো হয় যে সে যদি খেতে না পারে, কথা বলতে না পারে অথবা শ্বাস না দিতে পারে, সেই দিকে খেয়াল রেখে আমাদের সার্জারিগুলি করতে হয়। তো সুতরাং এই অপারেশনের পরে তিনি খেতে পারছেন, কথা বলতে পারছেন, স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন। সবচেয়ে বড় কথা, তার যে টিস্যু আমরা যখন নাকি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে পাঠাই, তারা পরীক্ষা করে বলেছে যে এটা সম্পূর্ণ রোগমুক্ত হয়ে গেছে এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে গত 2 বছর ধরে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। আপনারা দেখেছেন সে তার স্বাভাবিক কাজকর্ম, স্বাভাবিক জীবনযাপন তিনি করছেন। ক্যান্সার থেকে একটা রোগী যখন নাকি 2 বছর বেঁচে থাকে, যে মৃত্যুর খাদের খুব কাছাকাছি ছিল, যে ভেবেছিল মৃত্যু তার খুব কাছাকাছি, সেখান থেকে আল্লাহ তাকে আজকে 2 বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছে এবং আমরা চেষ্টা করেছি, সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। একজন ডাক্তার হিসাবে এর চেয়ে বড় আনন্দ আমার আর কিছুই হতে পারে না। এবং এই জন্য আমি আমার টিম, আমার হসপিটাল কর্তৃপক্ষ সবাইকে আমি
ধন্যবাদ জানাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্যার এবার একটু এক নজরে দেখে নিব সঠিক চিকিৎসার পর তিনি কেমন আছেন সেই বিষয়টা আমরা একটু এক নজরে দেখে আসব। বিশ বছর আগে ওনার মুখে একটা প্রবলেম ধরা পড়ে, তো সেইটাই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নত ধরনের চিকিৎসা শরণাপন্ন হই। সেখানে হয়তোবা কোনো ক্ষেত্রে ভুল চিকিৎসার কারণে ওনার সেই সমস্যাটা দিন দিন বাড়তেই থাকে। তো সেটা বাড়তে বাড়তে এক সময়ে ক্যান্সারের আকার ধারণ করে। আপনি যখন জানতে পারলেন যে আপনার শরীরের জিহ্বায় এরকম একটা ক্যান্সার মরণ রোগ বাসা বেঁধেছে, তখন আপনার মনের ভিতরে কি একটা পরিবর্তন আসছিল? নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতালের সন্ধান পাই। তো সেইখানে যাওয়ার পরে আমরা হানিফ স্যারের সাক্ষাৎ পাই। পাওয়ার পরে ওনার সাথে কথা বলার পরে হানিফ স্যারের অক্লান্ত পরিশ্রমে এবং ওই হাসপাতালের সকল ডাক্তারদের পরিশ্রমের ফলে আল্লাহ পাকের ইচ্ছায় আমার আব্বুর সফল অস্ত্রোপচার হয় এবং ওনার জিহ্বাটা সম্পূর্ণ কেটে ফেলা হয় এবং ওনার বুকের থেকে মাংস নিয়ে কৃত্রিম একটা জিহ্বা তৈরি করে দেওয়া হয় এবং সেটা দিয়ে আমার আব্বু এখন কথাও বলতে পারছেন এবং খাওয়া দাওয়াও করতে পারছেন। তো আল্লাহর রহমতে উনি এখন সুস্থ আছেন। আমার আব্বুর জন্য আমার মা অনেক পরিশ্রম করছেন এবং উনি সেই টেনশন করতে করতে হার্ট অ্যাটাকে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আব্দুল রব, যিনি ঠিক 2 বছর আগে কল্পনাও করতে পারেননি এভাবে হেঁটে হেঁটে আমাদের সাথে কথা বলবে, কারণ তার জিহ্বায় বাসা বেঁধেছিল মরণ ব্যাধি ক্যান্সার রোগ। যেই ক্যান্সারকে জয় করে সে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে সেই পূর্বের হাসি, পূর্বের কথা, সে কথা বলতে পারছে, হাঁটতে পারছে, কাজকর্ম করতে পারছে। এবং এই কৃতিত্ব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফ স্যারের। সত্যি ভীষণ ভালো লাগলো যে আপনার সফল একটি অস্ত্রোপচারের মাধ্যমে রব শেখ তার নতুন জীবন ফিরে পেয়েছে। এই জাতীয় বড় অপারেশন কি বাংলাদেশে আর কখনো হয়েছে? এই ধরনের অপারেশন বাংলাদেশে খুব কমই হচ্ছে, তবে ইদানিং আমরা শুরু করেছি। আমি এই পর্যন্ত টোটাল টাং রিপ্লেসমেন্ট প্রায় 20টার মতো করেছি, আর এমনি জিহ্বার উপর যে সার্জারি সেগুলো প্রায় 100-র মতো আমাদের হয়ে গেছে। এবং এটা আমি স্পষ্ট করেই বলতে পারি যে যদি ভালোভাবে দক্ষভাবে যদি অপারেশন করা যায় এবং স্টেজ 3-4-এ যদি অপারেশনের পরে প্রপার রেডিয়েশন দেওয়া যায় তাহলে এগুলির ফলাফল অত্যন্ত ভালো। দর্শক, আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার চারপাশে হেড নেক ক্যান্সারের কোনো রোগী যদি অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারে, অনুগ্রহপূর্বক আমাদের সাথে যোগাযোগ করুন। ফাইট উইথ ক্যান্সার টিম পৌঁছে যাবে তার কাছে। ফাইট উইথ ক্যান্সার টিম প্রতি পর্বে একজন গরিব ক্যান্সার রোগীর চিকিৎসা ব্যয় বহন করবে। আপনিও এগিয়ে আসতে পারেন এই মহান কাজে। আমাদের যোগাযোগের ঠিকানা ফাইট উইথ ক্যান্সার, 19 গ্রিন রোড, একে কমপ্লেক্স, 3য় তলা, ধানমন্ডি, ঢাকা। মোবাইলে ফোন করতে পারেন এই নাম্বারে 01-795-03-3919। এছাড়া মেল করতে পারেন fightwithcancer2017@gmail.com।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবানের সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আসলে সত্যি আমাদের গর্ববোধ হচ্ছে যে আপনার মতন একজন চিকিৎসক বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, যে এত বড় একটি অপারেশন করে আপনি একটি নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন, এবং আমরা আশা করব এভাবেই ফাইট উইথ ক্যান্সার টিমের প্রধান পরামর্শক হিসেবে থেকে আপনি ক্যান্সার রোগীদের পাশে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, ধন্যবাদ জিটিভিকে। দর্শক, আমরা আজকের পর্বের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বলবো, রোগকে ভয় করুন, চিকিৎসাকে নয়। ক্যান্সার রোগীর পাশে দাঁড়ান। আপনার আমার একটু প্রচেষ্টা, একটু ভালোবাসায় ক্যান্সার রোগী ফিরে পেতে পারে নতুন একটি জীবন। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জিটিভির সাথেই থাকুন। 2012 সালে আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গলার স্বর বসে যায়। উনি হুমকি খাইতে লাগলো, পরে বলল যে আর আমি অপারেশন এক গলার কয়বার কাটবো। আমি বললাম দেখো ডাক্তারের কাছে বুঝে দেখো আবার যাইয়া। রিকারেন্স যখন হয় থাইরয়েডের, তখন আসলে খুব সমস্যা হয়। গলার মধ্যে এমন কোনো জায়গা ছিল না যেই জায়গা দিয়ে আমি অ্যাপ্রোচ করতে পারি। এখন আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক এবং সারদের কাছে সবার দোয়া। আমি আপনার কাছে জানতে চাইবো যে থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার ব্যতীত আর কি কি রোগ হয়ে থাকে? থাইরয়েড গ্রন্থি এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, কারণ ওর থেকে যে সকল হরমোন তৈরি হয় যেমন T3, T4, এগুলি মানুষের জীবনের জন্য অত্যাবশ্যকীয়। প্রতি বছর গড়ে কতগুলো থাইরয়েড ক্যান্সার রোগী পেয়ে থাকেন? মোটামুটি ধরেন প্রতি বছর আমাদের 400 থেকে 500 রোগী আমরা থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট পাই, বিভিন্ন রকমের ক্যান্সার, নতুন পেশেন্টগুলো।